হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11-তে ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে সরল দোলগতি অধ্যায় থেকে প্রবলেম সেট 2 পরের 8টা প্রশ্ন অর্থাৎ #2। আজকের ভিডিওতে আমরা 9 থেকে 16 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এই পরের 8টা প্রশ্নের সঠিক অ্যাপ্রোচ এবং করার পদ্ধতি প্রত্যেকটা জিনিস একটু পুঙ্খানুপুঙ্খভাবে একটু নজর রাখো। তাহলে কি হবে যে প্রত্যেকটা জিনিস যদি তোমরা ঠিকঠাকভাবে এক্সিকিউট করতে পারো তাহলে কিন্তু তোমাদের সেমিস্টার 2 যেটা 3 মার্চ থেকে, সেখানে কোনো সমস্যা কিন্তু হবে না। ঠিক আছে, যদি ঠিকঠাকভাবে আমার সাথে সাথে পড়াশোনাটা চালিয়ে যেতে পারো তাহলে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আর যদি সেটা না করতে পারো তবে কিন্তু কোথাও ফাঁকিটা রেখো না, পরে কিন্তু সেটাকে টেনে নেওয়ার চেষ্টা করবে, এটাই বিষয়। তো 9 নম্বর প্রশ্ন থেকে শুরু করছি। আশা করছি তোমাদের প্রিপারেশান, পড়াশুনো, সমস্ত কিছুই, জীবনযাত্রা সমস্ত কিছুই ভালো কাটছে। সত্যি কথা বলতে 10,000 মানুষের পরিবার টুইন ফিজিক্স চ্যানেলটা, সেইখানে এত এত মানুষের মন জুগিয়ে চলা একটা কষ্টসাধ্য ব্যাপার। সেই কারণেই তোমাদের সকলের সাথে দেখা করতে বা কথা বলতে বা তোমাদের কমেন্ট পেতে খুব ভালো লাগে। তো সেই কারণেই বলছি যে সবাই ভালো আছো বলেই কাম্য করছি, এটাই বিষয়। দেখো 9 নম্বর প্রশ্নটা কি বলেছে একটু লক্ষ্য করো। বলেছে সরল দৈর্ঘ্যযুক্ত একটি কণার মোট শক্তি 400 হার্জ, তার 400 আর্গ। আচ্ছা, ওকে, 400 আর্গ হচ্ছে ওর মোট শক্তি। তাহলে মোট শক্তি আমরা কি জানতাম? একটু লক্ষ্য করবে তো। মোট শক্তি স্যার আমরা জানতাম, মোট শক্তি ছিল ½ m ω², A তার স্কোয়ার। এটা ছিল মোট শক্তি, সেটা কিন্তু দেওয়া আছে এবং সেটা দেওয়া আছে কত দেখো তো, সেটা দেখো আছে তোমাদের 400 আর্গ, 400 আর্গ। ওকে, ডান। তারপর কি বলেছে, এবং কণাটির ওপর সর্বোচ্চ বল F ম্যাক্স, সেটা দেখো দিয়ে দিয়েছে 100 ডাইন। সব কিছু এসআইতেই আছে, সিজিএসেই আছে, কোনো সমস্যা নেই। 100 ডাইন, ঠিক আছে, তাও ঠিক আছে। পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। ওকে, আর কি বলেছে, প্রারম্ভিক দশা 30 ডিগ্রি হলে গতির সমীকরণ লেখো। আর কণাটির ভর কত? আচ্ছা, প্রারম্ভিক দশা মানে ওই যে থিটাটা যেটা আমরা করি বা বলতে পারো ফাই, সে প্রারম্ভিক দশাটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, তাহলে বলছে গতির সমীকরণ অবশ্যই লিখব। তার আগে এফ ম্যাক্সটাকে লিখতে পারি আমরা এম গুণিত এ ম্যাক্স লিখতে পারি, সমান হচ্ছে 100। এখান থেকে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে এ ম্যাক্স মান হচ্ছে ω², A, এটার মান হচ্ছে 100। কারণ যখন এ ম্যাক্সিমাম, এ অ্যাকচুয়ালি হয় ω²x, এ যখন ম্যাক্সিমাম, এক্সটা হয়ে যাবে A, অর্থাৎ বিস্তার পরিমাণ। আর এখান থেকে আমরা ওমেগা পাবো, ওমেগা হচ্ছে 2π/T, তার মানে হচ্ছে 2π/2 মানে পাই। এগুলো পেয়ে গেলাম। তাহলে দেখো ওমেগা পেলাম। আচ্ছা, এবার এটা থেকে আমরা কাজ করব। এটা থেকে দেখো তো কি করতে পারি, ½ mω²A²। এখান থেকে কি করতে পারবো, একটা কাজ করো, এই দুটোকে ভাগ করে দাও, এই দুটোকে ভাগ করো। ½ mω²A² ডিভাইডেড বাই mω²A সমান হচ্ছে ওই পাশে 400, এই পাশে 100, 400/100। ওকে, এটা কেটে গেল, mω² কেটে গেল, এটা পড়ে থাকলো। তাহলে লেফট সাইডে হচ্ছে ½ A, রাইট সাইডে হচ্ছে 4, তাহলে A সমান হচ্ছে কিন্তু 8। এটা বুঝতে হবে, কিন্তু বোঝাতে পারলাম। A পেয়ে গেলাম। A যদি বাবা আমরা পেয়ে যাই তাহলে এইখান থেকে আমি একটা কাজ করব। এখান থেকে দেখো তো কি কাজ করব। এখান থেকে যে কাজটা আমরা করব, বেশ, এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে m জানি না, ω² মানে হচ্ছে π²। ওকে, গুণিত A এর মান পেলাম 8, সমান হচ্ছে 100। তাহলে m হয়ে যাবে 4 দুগুণে 8, 4 পঁচিশে 100। তাহলে এটা হচ্ছে 25/2 মানে 12.5। ওকে, ডিভাইডেড বাই π²। এখান থেকে মাস পেয়ে যাব। আর কি জানতে চেয়েছে, গতির সমীকরণ। গতির সমীকরণ হবে x = a মানে হচ্ছে 8। এবার একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে ও কোথা থেকে স্টার্ট করেছে। না, প্রারম্ভিক দশায় একটা আছে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে 8 sin ω_t, ওমেগা মানে π_t + 30 ডিগ্রি, এটা ওর গতির সমীকরণ। এটা একটা উত্তর। আর মাসটা আমি বার করছি,
12.5 ডিভাইডেড বাই পাই স্কোয়ার। অনেকেই প্রশ্ন করছো স্যার ক্যালকুলেটর ইউজ করছেন যে, এবার ব্যাপারটা আমি একটা শর্টসের মাধ্যমে বলবো, দেখবে তো 1.26 গ্রাম, 1.26 গ্রাম। শর্টস না, একটা ভিডিও বানাতে হবে, একটা ভিডিওই বানাতে হবে যে ক্যালকুলেটর বা এই ধরনের কিছু উত্তর, বা এই বইটা আদৌ সেমিস্টার 2 এর বই নয়, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার। যাই হোক, তাহলে দেখো 8 cos πt প্লাস π/6, এটা কস থেকে কেন শুরু করলো সেটা হচ্ছে বিষয়। প্রাথমিক একটা দশা আছে বলে কি, বা আরও কিছু করি। হ্যাঁ, একটা জিনিস দেখো, ভাবতে পারো এটা, সেটা হচ্ছে এফ ম্যাক্সটা কখন হয়, যখন কণাটা কোথায় আছে, বিস্তার পরিমাণ, সর্বোচ্চ বিস্তার পরিমাণ। সর্বোচ্চ বিস্তার মানে এটা যদি ওর সাম্যাবস্থা হয়, এই পাশে একটা এক্সট্রিম পজিশন, এই পাশে একটা এক্সট্রিম পজিশন, মানে ও শুরুটাই করেছে এফ ম্যাক্স থেকে। এফ ম্যাক্স কোথায় পাই বাবা, এফ ম্যাক্স পাই আমরা প্রান্ত বিন্দুতে, তাই এটা সাইন হলো না কস হলো। সাইন হয় যদি সাম্যাবস্থা থেকে কণাটা চলতে শুরু করে, কস হয় যদি কণাটা একটা প্রান্ত থেকে চলতে শুরু করে। কি করে বুঝলাম একটা প্রান্ত থেকে চলতে শুরু করছে, বিকজ অফ এফটা ম্যাক্সিমাম আছে, এটা ম্যাক্সিমাম আছে, ইত্যাদি ইত্যাদি। এইগুলো সিগনিফিকেন্স দেখে পরে মানে সিগনিফাই করে বুঝতে পারলাম। এমটা দেখো না মিলেছে 1.27 গ্রাম। হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন আজকের। পুরো জিনিসটা আশা করি আমি তোমাদের মাথায় ঢুকিয়ে দিতে পারলাম। 10 নম্বর একটা পড়বো, তার আগে তোমরা এই জিনিসটাকে এক্সিকিউট করো। 10 নম্বর একটা বলেছে সরল দোলগতিযুক্ত কোনো কণার কৌণিক কম্পাঙ্ক ওমেগা সর্বোচ্চ গতিবেগ ভি এম হলে দেখাও যে গতিবেগ ভি এবং ত্বরণ এদের মধ্যে সম্পর্ক হচ্ছে দিস। আচ্ছা ওকে, দেখো করবার চেষ্টা করছি। আজকে তো আবার হ্যাপি নিউ ইয়ার পার হলো। আমি হ্যাপি নিউ ইয়ারের দিনে ভিডিও একটা দিয়েছি, আর এই ভিডিওটা মোটামুটি ওই তোমাদের 3 জানুয়ারি অবধি চলে আসবে আর কি, তো 2 দিন পর। তো এটা ডিরেক্ট কাছাকাছি সামনাসামনি বলছি তোমাদের হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর 2025 সাল তোমাদের ভীষণ ভালো কাটুক, এবং তার সাথে সাথে নতুন কিছু পরিবর্তন নিজের মধ্যে আনার চেষ্টা করো, এটা হচ্ছে বিষয়। বাহ্যিক কোনো পরিবেশটাকে পরিবর্তন না করে, মানে ওই বন্ধু ভালো না, সেই বন্ধু ভালো না, যদি কারোর মনের মানুষ আছে তাহলে মনের মানুষ, সেই সব বিষয়গুলোকে পরিবর্তন না করে, কিংবা বিভিন্ন টিচার্স, বিভিন্ন ইনস্টিটিউশন, বিভিন্ন স্কুল, টিউশন, এগুলোকে পরিবর্তন না করে একটু পারলে নিজের মধ্যে পরিবর্তন আনো। নিজের মধ্যে পরিবর্তন আনলে দুনিয়াটা এমনিই বদলে যাবে। কারণ লড়াই, পরিবর্তন, খেলা যতটুকু আছে নিজের মধ্যে আছে। বাইরে কোনো লড়াই লড়বার দরকার নেই, বাইরের কোনো পরিবর্তন করবার দরকার নেই। তোমার নিজের যদি পরিবর্তন ঘটাতে পারো, তুমি একটা যদি এক্সট্রিম পজিশনে যেতে পারো, তোমার মধ্যে যেসব পসিবিলিটিস আছে সেগুলোকে যদি এক্সট্রিম পজিশনে তুমি ইউটিলাইজ করতে পারো, আমার মনে হয় তোমার কাছ থেকে পজিটিভ ভাইব, পজিটিভ এনার্জি রেডিয়েট হয়ে রীতিমতো তোমার সমাজকে পরিবর্তন করে দেবে, এটাই বিষয়। চলো 10 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করছি আমরা। বিষয়টা হলো যে সরল দোলগতিযুক্ত কণার কৌণিক কম্পাঙ্ক ওমেগা সর্বোচ্চ গতিবেগ হচ্ছে ভিএম। তাহলে ভিএম সমান আমরা বলতে পারি যে প্লাস অর মাইনাস ওমেগা ইন্টু এ। হ্যাঁ স্যার পারেন, অসুবিধা নেই, পারি তাহলে, তাই তো। ত্বরণের সম্পর্ক হলো, ত্বরণটা কি হয়, ত্বরণটা হয় কিন্তু প্লাস অর মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ওকে ডান। আর যে কোনো গতিবেগ কি হয়, যে কোনো গতিবেগ হয় প্লাস অর মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে গল্পটা এখানে দাঁড়াচ্ছে, তাই তো। তাহলে কি করা যায়, প্রথম কথা হচ্ছে এক্স রাখা যাবে না। ওকে, এক্স রাখবো না, কোনো সমস্যা নেই। একটা কাজ করো, ভিটা স্কোয়ার করো, তাহলে এই পাশে থাকছে তোমার ওমেগা স্কোয়ার, আর বন্ধনীর মধ্যে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, আবার কিছুটা কাজ করি, এটা ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, আচ্ছা ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এখান থেকে বলতে পারি যে ভি এম তার স্কোয়ার মানাটা দাঁড়াচ্ছে ওমেগাটা স্কোয়ার আর এ তার স্কোয়ার। তাহলে এটা মানে হচ্ছে ভি এম তার স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এবারে এক্স স্কোয়ার মানে এক্সটাকে আমি এখান থেকে তুলবো। ক্লিয়ার হলো এত দূর অবধি, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে যদি তুলি তাহলে হচ্ছে ভি স্কোয়ার ইজিক্যাল টু ভি এম তার স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার মানে কত হচ্ছে এ বাই ওমেগা স্কোয়ার, এ বাই ওমেগা স্কোয়ার, এইটার কিন্তু স্কোয়ার, এটা স্কোয়ার করে নিলাম, তাহলে তো নেগেটিভটা পজিটিভ, পজিটিভটা পজিটিভ। ওকে,
এরপর যদি করি ভি স্কোয়ার ইজিক্যাল টু ভি এম তার স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, এটা 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 কেটে গেলে এখানে হচ্ছে ওমেগা স্কোয়ার, এটাকে একা রাখতে হবে। তাহলে তাই যদি হয় তাহলে হচ্ছে কত দেখো তো, ভি স্কোয়ার মাইনাস ভি এম স্কোয়ার, আগেটা একটা মাইনাস দাও, নিচে ওমেগা স্কোয়ার ছিল ওমেগা স্কোয়ারটাকে গুণ করিয়ে দাও, বোঝাতে পারলাম? এটা হচ্ছে এ স্কোয়ার। তাহলে এটা প্লাস মাইনাস আসবে, প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস, মানে প্লাস মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এটা তোমার হয়ে যাবে মাইনাস ওমেগা রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ভি এম তার স্কোয়ার, ভি এম স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ও আচ্ছা, তাহলে আগে একটা ভি এম স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ওদের প্রশ্ন থেকে একবার, ওদের উত্তর থেকে একবার প্রশ্নে যাওয়ার চেষ্টা করি তো। ভরসা লাগে না আমার, জানো তো, মানে বর্তমানে আমার আর ছায়া প্রকাশনের উপরে ভরসা লাগে না। আমি ক্রস চেক করি একটু, ওনারা দিয়েছেন একটু লক্ষ্য করবে, প্লাস মাইনাস সাথে নিয়ে ঘুরতে পারতো, সুবিধা হতো। এ ইজিক্যাল টু মাইনাস ওমেগা রুট ওভার কী দিয়েছে, ভি এম স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ভি এম স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, স্কোয়ার করতো বোথ সাইড, এ স্কোয়ার ইজিক্যাল টু ওমেগা স্কোয়ার, এখানে হচ্ছে ভি এম স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ওকে, ভি এমটা মানে আমরা জানি ভি এম স্কোয়ার মানে হচ্ছে ভি এম স্কোয়ার, ভি এম তার স্কোয়ার, এটা স্কোয়ার করব, তাহলে ভেতরে হবে ওমেগা স্কোয়ার স্কোয়ার। ওকে, মাইনাস ভি তার স্কোয়ার করবো মানে এইটা, মানে হচ্ছে ওমেগা স্কোয়ার স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এই পার্টটা গেল কেটে, তাহলে ওইখানে পড়ে থাকছে মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার। তাহলে এ সমান হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স। কথাটা বোঝাতে পারলাম? প্লাস আর মাইনাস আমি তো সেইভাবেই গিয়েছি, এটা ঠিক আছে, অসুবিধা নেই। বাট এখানে যদি একটা মাইনাস আমাকে কমন নিতে হয় তাহলে একটা মাইনাস রুট ওভার মাইনাস এ আসবে, আর রুট মাইনাস এ মানে তো আই চলে আসছে না, এটা একটা ব্যাপার দাঁড়াচ্ছে আর কি। ঠিক আছে, আমরা হ্যাঁ করতেই পারি, অসুবিধে কিছু নেই অবশ্য। দেখো এখান থেকে আমি করছি, এখান থেকেই করছি, ঠিকই আছে, অসুবিধা নেই, মিলিয়ে দিচ্ছি আমি। দেখো এখান থেকে হচ্ছে, এখান থেকে তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, ভি স্কোয়ার ইজিক্যাল টু ভি এম তার স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আমাকে একটা কথা বলো, এ স্কোয়ারকে একার করো, তাহলে দেখো এ স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার, এটা পেছে গেল, সমান হচ্ছে ভি এম স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ভি এম স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার হলো। তাহলে এখান থেকে যদি আমি এ বার করি, এটা হবে প্লাস অর মাইনাস ওমেগা রুট ওভার ভি এম স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এই জিনিসটাকে ওনারা হয়তো মাইনাসটাকেও সাথে নিয়ে চলতে বলেছেন, মাইনাসটাকে না, ঠিক আছে, প্লাস অর মাইনাস দেওয়াটা বেশি বেটার, স্কোয়ার হয়ে গেলে কোনো সমস্যা থাকে না। যাই হোক, অ্যাপ্রোচটা বোঝাতে পারলাম আমি আশা করি, কোনো সমস্যা হওয়ার কথা না। 11 নম্বরের প্রশ্নে আমি প্যাক করি, এটা ওনাদের জিনিসটা আমি এটাকে সলভ করার চেষ্টা করছিলাম, যে উত্তরটা ঠিক আসছে কেন, ভরসা লাগে না আজকাল আর। যাই হোক, 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নতে বলেছে সরল দোলগতিযুক্ত একটি কণা যখন তার বিস্তারের অর্ধেক দূরত্বে পৌঁছায় তখন তার গতিবেগ ও সর্বোচ্চ গতিবেগের অনুপাত কত হলো, তার গতিশক্তি ও সর্বোচ্চ গতিশক্তির অনুপাত কত। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে গতিবেগ আর সর্বোচ্চ গতিবেগের অনুপাত যখন বিস্তারের অর্ধেক দূরত্বে পৌঁছায়, মানে যখন x = a/2। আচ্ছা, সর্বোচ্চ গতিবেগ তো আমাদের জানা আছে যে v = ওমেগা a, এটা ওকে। আর যদি আমি বলি যে ওই বিন্দুতে গতিবেগ কত, ওই বিন্দুতে গতিবেগ হচ্ছে ওই বিন্দুতে ওই x = যখন a/2 তখন ভেলোসিটিটা হবে ওমেগা × a/2, এমনি ব্যাপার।
তাহলে গতিবেগ ও সর্বোচ্চ গতিবেগ মানে ভি অনুপাত ভি এক্স অনুপাত ভি এম, এম মানে হচ্ছে ম্যাক্সিমাম, ধরো কত হবে তাহলে ভি এক্সটা হচ্ছে ওমেগা এ বাই 2 অনুপাত ওমেগা এ। তাহলে এটা 2 দিয়ে গুণ করলে 1 2, তাহলে 1:2 প্রথমটা। কিন্তু ম্যাচ খেলো না, ওহো তার গতিবেগ আমি এমনি কী করে করতে পারি, মিস্টেক, এটা কেন হবে, এটা ঠিক আছে ভি ম্যাক্সটা, ভি এক্স যেটা ধরছি আমি সেটা হবে কত ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের জায়গাতে এ স্কোয়ার বাই 4, এটা ভুলে গেল। তাহলে এখানে 3 এ স্কোয়ার বাই 4 ওমেগা, 3টা হবে √3, এ স্কোয়ারটা হবে এ, 4টা হবে 2। তাহলে এইবার যদি আমি গতিবেগ যে কোনো গতিবেগ আর ম্যাক্সিমাম গতিবেগের অনুপাত নিই, দ্যাট উইল বি √3 এ ওমেগা বাই 2 ইজ টু তোমার ওমেগা এ। তাহলে ওমেগা এ দুটো কেটে গেল, 2 দিয়ে গুণ করলে √3 ইজ টু 2। আর গতিশক্তি, সর্বোচ্চ গতিশক্তিটা হবে হাফ এম ভি স্কোয়ার, 2 নম্বর প্রশ্ন। গতিশক্তিটা হবে হাফ এম, গতিশক্তি আর সর্বোচ্চ গতিশক্তি, হ্যাঁ এটাও এরকম হাফ এম ভি স্কোয়ার মানে হচ্ছে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অনুপাত হাফ এম ওমেগা স্কোয়ার। সর্বোচ্চ গতিশক্তি কী হবে, টোটাল এনার্জিটাই যদি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যায় তখন। তাহলে এই দুটো কাটলো, এখানে এক্স স্কোয়ারের জায়গাতে কী হবে এ স্কোয়ার বাই 4 অনুপাত এ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 4 - 1 মানে 3 এ স্কোয়ার বাই 4 অনুপাত এ স্কোয়ার, কেটে কুটে আসছে 3:4, হ্যাঁ উত্তর আছে, কোনো অসুবিধা নেই। তাহলে 11 প্রশ্নটাও বোঝা গেল, আশা করি কোনো সমস্যা নেই। 10, 11, 9, 10, 11 তিনটে হলো আমাদের এখানে কমপ্লিট, 3টে কমপ্লিট হয়ে গেল। তারপর দেখো 11 পরে হচ্ছে 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে সরল দোলগতিযুক্ত দুটি কণার ভর কম্পাঙ্ক, এই পর্যায়কাল, কম্পাঙ্ক, বিস্তার এগুলির অনুপাত দিয়ে দিয়েছে। কম্পন বিস্তারের অনুপাত, ভরণ অনুপাত, পর্যায়কালের অনুপাত আর কম্পন বিস্তারের অনুপাত। কণা দুটির মোট যান্ত্রিক শক্তির অনুপাত কত? মোট যান্ত্রিক শক্তি, টোটাল এনার্জি, সেটা কি হয় হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। টি ইজ ইকুয়াল টু 2 পাই ওমেগা, এর সাথে রিভার্স। তাহলে যান্ত্রিক শক্তির অনুপাত অর্থাৎ টোটাল এনার্জি অফ ফার্স্ট পার্টিকেল ডিভাইডেড বাই টোটাল এনার্জি অফ সেকেন্ড পার্টিকেল, সেটা কি দাঁড়াবে মাস অফ ফার্স্ট পার্টিকেল ডিভাইডেড বাই মাস অফ সেকেন্ড পার্টিকেল গুণিত ওমেগার যে গল্পটা সেটা হবে টি এর রিভার্স। টি ওমেগাটা যদি 1 2 হতো, টিটা হবে 2 1, কোনো চেঞ্জ করবারই দরকার নেই, এবং সেটা স্কোয়ার করতে হবে, ঠিক আছে, এটা স্কোয়ার করে দেবে ব্যাস। আর বিস্তার যেটা কম্পাঙ্ক দিয়েছে, তো পর্যায়কাল ও কম্পন বিস্তারের অনুপাত, কম্পন বিস্তার মানে বিস্তারটাই বোঝাতে চাইছে, কারণ কম্পন এখানে আমার কাছে লাগবে না, a1/a2 তার হোল স্কোয়ার। তাহলে এটা দেখো মাসেরটা দিয়েছে 2:1, তাহলে 2/1, পর্যায়কাল দিয়েছে 2:3, তাহলে 3/2 তার আবার স্কোয়ার, আর বিস্তারটা দিয়েছে 1:2 মানে 1/2। তাহলে এখানে এটা তো কাটলো, আর এখানে হচ্ছে 9:4 আছে কি 9:8 দিয়ে দিয়েছে। 8 কী করে হবে, 9 মানে 3 স্কোয়ার, তাহলে এটা তো স্কোয়ারই হবে। এই উত্তরটা ভুল দিয়েছে কোনো মতে, যাই হোক মিস্টেক তো থাকেই। 13 নম্বর প্রশ্ন, সরল দোলগতি সম্পন্ন 5 গ্রাম ভরের একটি কণার দোলনকাল 2 সেকেন্ড। এটা মনে হচ্ছে করেছি না কোথাও একটা, চেনা লাগছিল। 2 গ্রাম ভর, আচ্ছা। মোট যান্ত্রিক শক্তি সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরত্বে প্রত্যানয়নকারী বল আর ওই অবস্থানে গতিশক্তি, অনেক কিছুই জানতে চেয়েছে আমার কাছ থেকে, ঠিক আছে করেই দিই না, কি আছে। 1 নম্বরটা মোট যান্ত্রিক শক্তি বা টোটাল এনার্জি, তার রাশিমালাটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার, ক্যাপিটাল এ তার স্কোয়ার। এখানে বসাবো আমরা, অনেকগুলো অঙ্ক করানো হয়েছে কিন্তু এবারে এইগুলো বোঝার চেষ্টা করো। আরগে আছে, তাহলে 5 গ্রাম। ওমেগাটা আসবে দোলনকাল থেকে, মানে 2π/2 মানে পাই তার স্কোয়ার। আর বিস্তারটা দেখো দেওয়া আছে 5 সেন্টিমিটার, মানে 5 5 25, তাহলে এটা হচ্ছে 25 5 125, 125 পাই স্কোয়ার বাই 2, 125 পাই স্কোয়ার বাই 2, 616.8,
মানে 617 আর্গ অলমোস্ট। ক্লিয়ার হলো আশা করি প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে আমাকে বার করতে বলেছে তোমার কি সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরত্বে প্রত্যানায়ক বল। আচ্ছা, বল মানে ত্বরণটা চাই। 2 সেন্টিমিটার দূরে, সাম্যাবস্থা থেকে 2 সেন্টিমিটার দূরে ওর ত্বরণটা কত? কারণ ত্বরণের রাশিমালা আমরা জানি, আগে ত্বরণটা বার করব। তাহলে এফ এক্স ইজিক্যাল টু 2 সেন্টিমিটার মানে হচ্ছে এম ইন্টু এ এক্স ইজিক্যাল টু 2 সেন্টিমিটার। মাসটা হচ্ছে 2 গ্রাম। এটা হবে ওমেগা স্কোয়ার ইন্টু এক্স, এক্স মানে হচ্ছে 2। তাহলে 2 দুগুণে 4, 4 ওমেগা স্কোয়ার মানে 4 পাই স্কোয়ার, 4 পাই স্কোয়ার। কথাটা ক্লিয়ার হলো আশা করি, কোনো সমস্যা নেই। কত হচ্ছে? 4 পাই স্কোয়ার, 39.4। না, এটা মিললো না। সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরত্বে প্রত্যানায়ক বল হলো না কেন? ও 5, তো 5 দুগুণে 10, ও 5 গ্রাম। তাহলে 10 পাই স্কোয়ার, 10 পাই স্কোয়ার দেখি তো। 98.6 নয়, 98.7 ধরেছে। হ্যাঁ, 98.7, এত ডাইন বল পেয়ে গেলাম। আর এই ডিস্টেন্সে গতিশক্তি জানতে চেয়েছে। ওরে বাপরে, শখ কম নয়। হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে হচ্ছে ওমেগা স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাই বসাবো। তাহলে হাফ এমটা হচ্ছে 5, ওমেগাটা হচ্ছে পাই তার স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। এটা কত? ক্যাপিটাল এটা হচ্ছে 5, 5 স্কোয়ার 25 মাইনাস এক্সের মান হচ্ছে 5, এই সরি এক্সের মান হচ্ছে 2, তাহলে 2 দুগুণে 4। তাহলে কত দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে 5 ইন্টু পাই স্কোয়ার ইন্টু 21 ডিভাইডেড বাই 2। এটা আসছে 518.15 আর্গ। অমনি রেখে দিয়েছে। 13 হয়ে গেল। হ্যাঁ, 14, 15, 16 এই 3টে জিনিস আছে। দেখো করার চেষ্টা করি। তোমাদের ওইখানে ঠান্ডা কীরকম পড়েছে একটু জানিও তো, কে কোনখান থেকে দেখছো সেই অ্যাকর্ডিংলি বোঝা যাবে। ঠিক আছে, বেশ। দেখো নেক্সট প্রশ্ন 14 নাম্বার। 14 নাম্বার বলেছে একটি সরল দোলকের পিণ্ডের ভর 2 গ্রাম। দোলকটি 4 ডিগ্রি কৌণিক বিস্তার নিয়ে দুলতে থাকলে সুতোর সর্বোচ্চ টান কত? ওকে, এইভাবে এখান থেকে দুলছে এইভাবে, তাহলে সুতোর টান এদিকে টি। আচ্ছা, ওর যে নিচে, সে নিচে এমজি কাজ করবে। এটা হচ্ছে 4 ডিগ্রি। ওকে, তাহলে এইদিকে একটা বল থাকবে, এইদিকে একটা বল থাকবে। এটাকে যদি ব্রেক করি, এটা 4 ডিগ্রি মানে এটাও 4 ডিগ্রি। তাহলে এই পাশে হয়ে যাবে এমজি কস 4 ডিগ্রি, এই পাশে হয়ে যাবে এমজি সাইন 4 ডিগ্রি। ওকে, তাও ঠিক আছে। তাহলে সুতোর টান কত হবে? এমজি কস ওইটা 4 ডিগ্রি, এম হচ্ছে 2, জি হচ্ছে 980 গুণিত কস 4, 1955। এখানে 71 দিয়েছে। হোয়াট ইজ দ্য কেস? 4 ডিগ্রি কৌণিক বিস্তার, সেটাও কসের মান। কস 0 ডিগ্রির মান 1। কিছু ভুল আশা করছি হয়নি, দেখছি। 2 ইন্টু 981 ধরছি ইন্টু কস 4, 1957 আসছে। এখানে 1971 দিয়েছে। যাই হোক, আমার প্রশ্ন কোথাও ভুল হচ্ছে বলে মনে হচ্ছে না। সুতোর টান হবে এমজি কস 4 ডিগ্রি না? ঠিক আছে, এমজি কস 4 ডিগ্রি। উত্তরটা হলো 1957.22 এত ডাইন হয়ে গেল। 15 নাম্বার। 15 নাম্বার হচ্ছে একটি সেকেন্ড দোলক দিনে 1 মিনিট 40 সেকেন্ড ফাস্ট যায়। সঠিক সময় পেতে হলে দৈর্ঘ্যের কি পরিবর্তন করতে হবে? মারাত্মক প্রশ্ন আর কি। একটি সেকেন্ড দোলক দিনে এত সেকেন্ড, এত মিনিট, এত সেকেন্ড ফাস্ট যায়। ফাস্ট মানে কি? ফাস্ট মানে হচ্ছে একটা সেকেন্ডে, একটা দিনে। দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো। 1 ডে ইজিক্যাল টু 86,400 সেকেন্ড, 86,400 সেকেন্ড। এটা ওর কভার আপ করার কথা। এবার একটি সেকেন্ড দোলক মানে হচ্ছে ও 2 সেকেন্ডে একটা পূর্ণ কম্পন করে। একটি সেকেন্ড দোলক 2 সেকেন্ডে একটি পূর্ণ কম্পন করে।
এটা ট্রু, ঠিক। অর্থাৎ গোটা দিনে ও দুলবে কতবার, পূর্ণ কম্পন করবে কতবার না, এটা ডিভাইডেড বাই 2, অতবারও দুলবে। ঠিক আছে, ভালো জিনিস, অসুবিধা নেই। এবার একটা দিনে ওর যেখানে পর্যায়কাল হওয়া উচিত বা ওর যেখানে সময় দেখানো উচিত এত সেকেন্ড, 86,400 সেকেন্ড, ও কিন্তু 86,400 সেকেন্ড দেখায়নি। তার থেকে যেহেতু ফাস্ট চলছে, অর্থাৎ 1 মিনিট 40 সেকেন্ড, মানে 60 আর 40 100 সেকেন্ড ও কিন্তু কম দেখাবে, মানে তাড়াতাড়ি পূর্ণ। ফাস্ট মানে কি, ও জলদি কমপ্লিট করেছে, এটা বিষয়। স্লো মানে হচ্ছে ওর গতিবেগটা কম আছে, গতিবেগটা কম থাকলে ওর পর্যায়কালটা বেশি হবে, মানে সময়টা বেশি লাগবে। তাহলে স্লো মানে হচ্ছে সময়টা বেশি লাগবে, আর ফাস্ট মানে হচ্ছে সময়টা কম লাগবে। তাহলে ওর সারা দিনে যদি ও চলে, তাহলে ও 86,400 সেকেন্ড ওর কভার আপ করেনি, ও 86,300 সেকেন্ড কমপ্লিট করেছে, একটা সেকেন্ড দোলক। এবার যদি 86,400 আমার পেতে চায়, তাহলে লেন্থের কীরূপ পরিবর্তন ঘটাবো। তাহলে জি এর কোনো পরিবর্তন তো হবে না, আবার 2π√L/g এটা আমরা জানি। তাহলে পর্যায়কাল এটা হচ্ছে কি বললো যে ও ফার্স্ট চাই, মানে এটা কমবে, তাহলে কত হবে বুঝতে পারলাম আমি। তাহলে একটা সেকেন্ড দোলকের পর্যায়কাল এমনিতে কত, একটি সেকেন্ড দোলকের পর্যায়কাল এমনিতে কত, সেকেন্ড দোলক মানে হচ্ছে একটা কম্পন করতে গেলে 2 সেকেন্ড সময় লাগে। তাহলে 2 সেকেন্ড ইন্টু 2π√L/g, জি এর জায়গাতে 981 নিলাম। এখান থেকে এল এর মানটা আগে বার করো। এল এর মানটা বার করলে এটা হবে, স্কোয়ার করে নিলে এখান থেকে এল এর মানটা কী করে পাবে, এল এর মানটা পাবে 1/π² সমান হচ্ছে L/981, 981/π², 981/π², 99.39 এত সেন্টিমিটার, 99.39 সেন্টিমিটার, এতটা হওয়ার কথা। কথাটা বোঝা গেল? তাহলে এটা ওর দৈর্ঘ্য হয়েই আছে, কিন্তু ও যেহেতু ফাস্ট, আচ্ছা চেষ্টা করি কি করে করা যাচ্ছে, একটু ট্রাই করি। তাহলে ওর দৈর্ঘ্যের কীরূপ পরিবর্তন ঘটাবো, তাই তো? এত সেন্টিমিটার বাড়াতে হবে। বাড়াবো কেন, দেখো এল বাড়লে কী হয়, টিটা বাড়ে। ও ফাস্ট যাচ্ছিলো, মানে তাড়াতাড়ি কমপ্লিট করে দিচ্ছিল, না ওকে আর একটু বেশি সময় লাগাতে হবে, মানে আরও 100 সেকেন্ড যাতে ও বেশি লাগায়, এটা হচ্ছে বিষয়। তো এখানে দেখো একটু লক্ষ্য করার চেষ্টা করো যে 2π√L/g তো দৈর্ঘ্যটা বাড়াতে হবে, এত মিলিমিটার মাত্র। আচ্ছা আমার সেন্টিমিটার আছে, তাহলে একটা কাজ করো, T2/T1 তার স্কোয়ার করে নাও, ইজিক্যাল টু হবে L2/L1। আচ্ছা তাহলে যেহেতু ও 86,400 তো করছিল না, 86,300 তো করছিল, ফাইনাল লেন্থটাই আমার তো চাই। ফাইনাল লেন্থটা আমার দরকার 86,400-তে যাতে কমপ্লিট করে, বাট ও করছিল কত, 86,300-তে, তার স্কোয়ার ইজিক্যাল টু L2টা জানি না, L1টা আমরা জানি 99.39। এখান থেকে L2টা একটু বার করো তো, 86,400 ডিভাইডেড বাই 86,300, তার করবো স্কোয়ার গুণিত 99.39, এটা হচ্ছে তোমার 99.620 এত সেন্টিমিটার। এটা থেকে যদি বিয়োগ করি 99.39, তাহলে L2 - L1 যেটা হবে সেটা হচ্ছে 0.230 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিলিমিটার হলে 10 দিয়ে গুণ হয়, মানে 2.3 মিলিমিটার ওর কিন্তু লেন্থটা বাড়াতে হবে, 2.3 মিলিমিটার লেন্থটা বাড়াতে হবে। হ্যাঁ ঠিক করেছি, আশা করি তোমাকে অ্যাপ্রোচটা আমি বোঝাতে পারলাম। আর আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন লক্ষ্য করবে, 16 নাম্বার কী বলেছে, একটি দোলক ঘড়ি সমুদ্রপৃষ্ঠে সঠিক সময় দেয়। 741 মিটার উচ্চতার একটি শহরে, আচ্ছা যে শহরটা সমুদ্রপৃষ্ঠ থেকে 741 মিটার উচ্চতাতে অবস্থিত, একটি শহরে ঘড়িটি কত স্লো বা ফাস্ট যাবে, পৃথিবীর ব্যাসার্ধ এত। তাহলে উচ্চতা বাড়লে জিটার একটা হেরফের হবে, জিকে নিয়ে এখানে একটা খেলা খেলতে হবে, ঠিক আছে? জি এর সাথে সম্পর্ক এখানে মূলত। দেখো
16 নাম্বার টি ইজ ইকুয়াল টু 2π√L/g। তাহলে সমুদ্রপৃষ্ঠে যে জি যখন কোনো নেই, সমুদ্রপৃষ্ঠে জিটা জি ধরবো, আর যার হাইটটা 741 মিটার তার একটা কাণ্ড আছে। তাহলে জি ড্যাশটা পাল্টাবে, জি ড্যাশটা হবে জি ইন্টু উচ্চতা বলেছে, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, তো উচ্চতার হলে ওই গল্পটা হবে, গভীরতা তো বলেনি, উচ্চতা। তাহলে জি ড্যাশটা হয়ে যাবে জি ডিভাইডেড বাই এই ইয়েটা অনেক কম, এটাতে আমরা ওই নেগলিজেবল ফরম্যাটটা লাগাতে পারি, জি ইন্টু 1 - 2h/r। এটা কখন লাগাতে পারি? যখন এইচটা অনেক ছোটো আর এর চেয়ে, আর অতি অবশ্যই এইচটা অনেক ছোটো আর এর চেয়ে 100 বার। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তাহলে এখানে আমাদের জি ড্যাশ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে জি ইন্টু 1 - 2 × h মানে 741 হোল ডিভাইডেড বাই, ওরে বাপরে, 6400, এটা কিলোমিটার, এবার হলো মিটার। বাবা রে, এইটা করতে হবে, বিরাট কাণ্ড যে। 2 × 741 ডিভাইডেড বাই 6400,000, এটা মাইনাস করতে হবে 1 থেকে, অ্যান্ড দ্যাট উইল বি জি ইন্টু 0.9997। মুশকিল। তাহলে কি বলছে, পর্যায়কালটা কি হবে? কি বলেছে, উচ্চতা একটি শহরে ঘড়িটি সঠিক সময় দেয়, ঘড়ি কত স্লো বা ফাস্ট যাবে। একটা দিনের ধরবো নাকি পর্যায়কালটা, দেখা যাক। তাহলে আমরা প্রথমে ছিল 86,400, পরে কত হলো জানি না, আর এটাকে স্কোয়ার করব, আর প্রথম শেষ, তাহলে শেষেরটা হচ্ছে জি ইন্টু 0.997 ডিভাইডেড বাই শুরুরটা জি ছিল, এটা কেটে গেল। তাহলে আমাদের কাছে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, এটাকে রুট নিয়ে নিতে হবেই, রুট নিয়ে নিলে সেটাকে 86,400 দিয়ে ভাগ করতে হবেই, হয়ে গেল। দেখা যাক, এটা যদি আমি রুট নিই, এই টোটাল জিনিসটার আমি নিলাম রুট নিলাম অলমোস্ট অমনি আসছে, কি মুশকিল। 8 আসছে, আর কিছুই না। তাহলে আমি এক কাজ করি, 86,400 ডিভাইডেড বাই 0.9988, এটা যদি করি তাহলে আমাদের 8 আসছে। T2 উইল বি 86410.36, এটা থেকে বিয়োগ করবো 86,400, তাহলে দাঁড়াচ্ছে এই তো T2 - T1, তোর বলে ফেললাম তোমাদের, 86,400 থেকে 86,410, মোটামুটি ওই 10.36 সেকেন্ডের মতন। তাহলে T2টা বেশি সময় লাগছে, মানে ওটা কী হয়েছে, স্লো হয়ে গেছে বন্ধু, স্লো হয়ে গেছে। ঠিক আছে, স্লোটা কেন হলো? কারণ জিটা দেখলাম উচ্চতা বাড়লে জি এর পরিমাণ কমে, জি যদি কমে টিটা তাহলে বাড়বে, টিটা বাড়া মানে টিটা বাড়লো, সত্যি কথা, টিটা বাড়লো মানে ওর বেশি সময় লাগছে একটা পূর্ণ কম্পন করতে, মানে স্লো চলছে ও, এমনি ব্যাপার। একটা পূর্ণ পরীক্ষা দিতে তোমার 2.5 ঘন্টা লাগছে, কারো 3 ঘন্টা লাগছে, তাহলে ও কিন্তু স্লো, এটা হচ্ছে বিষয়। যাই হোক, খুব ইন্টারেস্টিং অঙ্ক ছিল আর কি, বেশ মানে বোঝানোর মতো অঙ্ক ছিল, আশা করি বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে ভিডিওটা বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও, বুঝতে না পারলে টাইম মেনশন করে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি অতি অবশ্যই জবাব দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা পরের 8টা প্রশ্ন অর্থাৎ 17 থেকে 24 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।